বাংলাদেশকে করোনার টিকা দেয়া ভারতের কর্তব্য, গোপালগঞ্জে বললেন মোদি। টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে ভারতের প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। পশ্চিমবঙ্গে বিধানসভার প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে। বিভিন্ন স্থানে হামলা, সহিংসতা। মেদিনীপুরে বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার। মিয়ানমারে পুলিশের গুলিতে আরো 16 বিক্ষোভকারী নিহত। সশস্ত্র বাহিনী দিবসে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিলেন সেনাপ্রধান। এবং ব্রাজিলে করোনায় একদিনে 3600 প্রাণহানির রেকর্ড। বিশ্বজুড়ে মারা গেছে 11,500 মানুষ। আমন্ত্রণ জানাচ্ছি পূর্ব পশ্চিমে, আপনাদের সাথে আছি আমি মাহমুদা মমিতা। শিরোনাম বলছিলাম, এবারে যাচ্ছে পুরো খবরে। করোনা মহামারী ভারত এবং বাংলাদেশ একই সঙ্গে মোকাবেলা করছে। করোনা টিকা যাতে বাংলাদেশ পায় তা ভারতের কর্তব্য বলে মনে করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুপুরে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুরবাড়িতে এসব কথা জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদী বলেছেন, ভারত বাংলাদেশ সরকারের মধ্যে সম্পর্ক স্বাভাবিক রয়েছে। দুই দেশই বিশ্বের শান্তি চায়। বাংলাদেশ আজ বিশ্বের সামনে যে শক্তিশালী পরিবর্তন এনেছে, ভারত তার সহযাত্রী। দুই দেশের মধ্যে যে সমস্যা রয়েছে তা একজোট হয়ে সমাধান করা উচিত বলে মনে করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, বিশ্বের সামনে যে শক্তিশালী পরিবর্তন এনেছে, ভারত তার সহযাত্রী। দুই দেশের মধ্যে যে সমস্যা রয়েছে তা একজোট হয়ে সমাধান করা উচিত বলে মনে করেন নরেন্দ্র মোদী। তিনি বলেন, গোপালগঞ্জের ওরাকান্দির পুণ্যভূতি আসতে পারাটা সৌভাগ্যের। ভারতের লাখো মতুয়া সম্প্রদায় এখানে এসে যে পুণ্য অর্জন করে তা তিনিও অনুভব করছেন। से अपना कर्तव्य समझकर काम कर रहा है। আজ উভয় দেশ এই মহামারীর জোরদার মোকাবিলা করছে আর একসাথে মিলে মোকাবিলা করছে। মেড ইন ইন্ডিয়া ভ্যাকসিন বাংলাদেশের নাগরিকের কাছেও যাতে পৌঁছয়, সেজন্য ভারত একে নিজেদের কর্তব্য মনে করে কাজ করছে। বাংলাদেশ সফরের দ্বিতীয় দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তাকে স্বাগত জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধা নিবেদন শেষে প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ এবং পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন নরেন্দ্র মোদী। এর আগে বেলা 11:25 দিকে সাতক্ষীরার শ্যামনগর থেকে হেলিকপ্টারে টুঙ্গিপাড়া পৌঁছান ভারতের প্রধানমন্ত্রী। শ্রদ্ধা নিবেদন শেষে কাশিয়ানী উপজেলার ওরাকান্দি ঠাকুরবাড়িতে শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের হরি মন্দিরে যান নরেন্দ্র মোদী। সেখানে পূজা এবং প্রার্থনা করেন। নরেন্দ্র মোদীর সফরকে ঘিরে টুঙ্গিপাড়া এবং ওরাকান্দিতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সব মন্দির, গেস্ট হাউসও বর্ণিলভাবে সাজানো হয়েছে। শ্রী শ্রী হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের হরি মন্দিরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়। পথে পথে নরেন্দ্র মোদীকে সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে করা হয় ব্যানার এবং ফেস্টুন। ওরাকান্দিতে আনুষ্ঠানিকতা শেষে হেলিকপ্টারে ঢাকা ফিরে আসেন নরেন্দ্র মোদী। উভয় দেশের কূটনৈতিক, রাজনৈতিক এবং মৈত্রিক সম্বন্ধ বন্ধনটা খুব ভালো হবে, যে কারণেই মাননীয় প্রধানমন্ত্রী, ভারতবর্ষের প্রধানমন্ত্রী এখানে আসছে। শুধু তিস্তা চুক্তি নয়, অনেক কিছু নিয়েই ভাবনা চিন্তা চলছে। গভর্নমেন্টের ব্যাপার সমস্ত কিছু তো আমি এখানে বলতে পারবো না, বা আমার কাছে সমস্ত ধারণাও নেই। এগুলো নিয়ে আলোচনার বিষয় আছে। তবে আমি আশা করি মৈত্রিক যে ঐক্য, সেই ঐক্য আগামী দিনে ভারত বাংলাদেশের সঙ্গে খুব ভালো জায়গায় পৌঁছবে। বিশ্ব শান্তি কামনায় সাতক্ষীরার শ্যামনগরের ঈশ্বরীপুরের যশোরেশ্বরী মন্দিরে প্রার্থনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে ঈশ্বরীপুর এ সোভান মাধ্যমিক বিদ্যালয় মাঠে পৌঁছান নরেন্দ্র মোদী। সেখান থেকে গাড়িতে 1 কিলোমিটার পথ পাড়ি দিয়ে যান যশোরেশ্বরী মন্দিরে। ভারতের প্রধানমন্ত্রীর এই সফর উপলক্ষে সাতক্ষীরাতে ছিল উৎসবের আমেজ। বাংলাদেশে সফরের দ্বিতীয় দিন সাতক্ষীরায় যাত্রার মধ্য দিয়ে কর্মসূচি শুরু করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যশোরেশ্বরী মন্দিরে পৌঁছলে মন্দিরের সেবায়িত, স্থানীয় নেতৃবৃন্দ ও ভক্তরা স্বাগত জানান তাকে। যশোরেশ্বরী মন্দিরে বিশ্বের সব ধর্মবর্ণের মানুষের শান্তি এবং সমৃদ্ধি কামনায় প্রার্থনা করেন নরেন্দ্র মোদী। 51 शक्तिपीठों में से एक मां काली के चरणों में आने का आज मुझे सौभाग्य मिला है।
51 শক্তিপীঠের একটি এই যশোরেশ্বরী কালী মন্দির। এই পুণ্যস্থানে পূজা করতে পেরে আমি আনন্দিত। আজ বিশ্ব যে করোনা মহামারীর কবলে রয়েছে, মা কালীর কাছে এটাই প্রার্থনা করেছি যাতে পুরো মানবজাতি এই সংকট থেকে দ্রুত উত্তরণ লাভ করে। ভারত বাংলাদেশ ছাড়াও অন্য দেশের পুণ্যার্থীরা এখানে আসেন, তাদের জন্য একটি মাল্টিপারপাস কমিউনিটি হল তৈরিতে সহায়তা করবে ভারত। मुझे सौभाग्य प्राप्त हुआ है। উনি বাটা থেকে মুকুটটা নিলেন এবং সনাতন ধর্মাবলম্বীদের জন্য এটি একটি পবিত্র তীর্থস্থান। ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ আনন্দিত। আমাকে যারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছে তাতে তারা আনন্দিত এবং তারা খুশি, খুবই খুশি। নরেন্দ্র মোদী শুভেচ্ছা বিনিময় করেন অভ্যর্থনাকারী এবং এলাকার মানুষের সঙ্গে। ঐতিহাসিক এই মন্দিরে ভারতের প্রধানমন্ত্রীর আগমনে উচ্ছ্বসিত সাতক্ষীরাবাসী। আমার কাছে অনেক বড় পাওনা, আর আমি কখনো ভাবতে পারিনি যে তাকে আমি সামনাসামনি দেখব। উনি আমাদের এখানে আসছেন, আমাদের এখানে যে পদার্পণ করছেন, এটা আমাদের সৌভাগ্য। ভারতের প্রধানমন্ত্রী যশোরেশ্বরী মন্দির পরিদর্শন শেষে নিরাপত্তা শিথিল করা হলে সেখানে ঢল নামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। বিশ্ব শান্তি কামনায় এখানেই প্রার্থনা করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার এই সফরকে ঐতিহাসিক এবং নজিরবিহীন বলছেন সাতক্ষীরাবাসী, কারণ প্রত্যন্ত এই অঞ্চলে কোনো সরকার প্রধানের এটি প্রথম সফর। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সাতক্ষীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশ সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আজ বিকেলে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে বেলা 4টায় এই বৈঠকের কথা রয়েছে। বৈঠকে 5টি সমঝোতা স্মারক এবং 4টি প্রকল্পের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। এর আগে বেলা 3:30টার দিকে নরেন্দ্র মোদী একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে। বিকেল 5টায় নরেন্দ্র মোদী এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে চিলাহাটি রেল এবং স্বাধীনতা সড়ক প্রকল্প ভার্চুয়ালি উদ্বোধন করার কথা রয়েছে। বিকেল 5:30টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী। দুদিনের সফর শেষে সন্ধ্যা 6:40 দিকে বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়বেন ভারতের প্রধানমন্ত্রী। হামলার সহিংসতার মধ্য দিয়ে ভারতের পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের প্রথম ধাপের ভোট গ্রহণ। সকালে শালবনীতে হামলার শিকার হন বাম জোটের প্রার্থী সিপিএমের সুশান্ত ঘোষ। এ সময় তার গাড়িতে ভাঙচুর করে দুর্বৃত্তরা। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়িতে এক বিজেপি কর্মীর মরদেহ উদ্ধার করা হয়েছে। 2 ঘটনার জন্যই তৃণমূলকে দায়ী করছে ভুক্তভোগীরা। এদিকে বিভিন্ন কেন্দ্র অনিয়মের অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুরের কাঁথি, দক্ষিণের মাজনায় বন্ধ করা হয়েছে ভোট গ্রহণ। টুইট বার্তায় সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন মোদী মমতা। শনিবার স্থানীয় সময় সকাল 7টায় রাজ্যের 30টি আসনে একযোগে শুরু হয় ভোট গ্রহণ, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন 191 প্রার্থী। আসাম সহ মাওবাদী অধ্যুষিত দক্ষিণবঙ্গের 4 জেলা পুরুলিয়া, বাঁকুড়া, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে ভোট হচ্ছে। এদিকে করোনার সংক্রমণ বাড়ায় কেন্দ্রগুলোতে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। থার্মাল স্ক্রিনিংয়ের পাশাপাশি নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যবিধি। ভোট গ্রহণ চলছে আসামেও। মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসেও রক্ত ঝরল মিয়ানমারবাসীর। শনিবার মাথায় গুলির হুমকি উপেক্ষা করে বিক্ষোভে নামা আন্দোলনকারীদের উপর নিরাপত্তা বাহিনীর হামলায় অন্তত 16 জন নিহত হয়েছে। এদিকে সশস্ত্র বাহিনী দিবসের ভাষণে জনগণকে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সেনা প্রধান মিং অং হাইং। গত 1 ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই বিক্ষোভ সহিংসতায় উত্তাল মিয়ানমার। এর মধ্যেই সশস্ত্র বাহিনী দিবস উদযাপন করল দেশটির জান্তা সরকার। শনিবার এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন দেশটির সেনাপ্রধান মিন অং হাইং। এ সময় মিয়ানমারবাসীকে গণতন্ত্র রক্ষার প্রতিশ্রুতি দেন তিনি। এছাড়াও নিরপেক্ষ সরকার গঠনের লক্ষ্যে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেন মিন। তবে কবে নাগাদ নির্বাচন হবে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। 2020 সালের নির্বাচনে এনএলডি কারচুপি করে ক্ষমতায় আসে। আমি কথা দিচ্ছি, দেশের জরুরি অবস্থার সময় শেষ হলে একটি অবাধ ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করা হবে। এদিকে সেনাদের হুমকি উপেক্ষা করেই শনিবার রাস্তায় নামে গণতন্ত্রকামীরা। এ সময় তাদের উপর গুলি ও হামলা চালায় নিরাপত্তা বাহিনী। এতে প্রাণ যায় বেশ কয়েকজনের। এর আগে শুক্রবার সশস্ত্র বাহিনী দিবস পালনে কোনো বাধা বা অরাজকতা সৃষ্টি করলে বিক্ষোভকারীদের মাথায় গুলি করা হবে বলে সতর্ক করে জান্তা সরকার। এ পর্যন্ত দেশটিতে 3 শতাধিক আন্দোলনকারীর মৃত্যু হয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে মৃতদের 90 ভাগকেই গুলি করে হত্যা করা হয়েছে, যার 25 ভাগই করা হয়েছে মাথায়। আশরাফ শুভ,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বে করোনায় একদিনে 11,500 প্রাণহানি হয়েছে। এক মাসের বেশি সময় পর আবারও এত প্রাণহানি দেখল বিশ্ব। এ নিয়ে বিশ্বে মোট মৃত্যু ছাড়িয়েছে 27,79,000। এছাড়া নতুন 6,30,000-এর বেশি রোগী নিয়ে মোট আক্রান্তের সংখ্যা 12,67,00,000-এর বেশি। 24 ঘন্টায় ব্রাজিলে রেকর্ড মৃত্যু হয়েছে। দেশটিতে এই যাবৎকালের সর্বোচ্চ 3,600 জনের প্রাণ গেছে শুক্রবার। এ নিয়ে 3,07,000-এর বেশি মৃত্যুর সাক্ষী হলো দেশটি। নতুন রোগী শনাক্ত হয়েছে 82,000-এর বেশি। এছাড়াও স্টার সানডে ছুটির সময়সূচি পরিবর্তন করে 26শে মার্চ থেকে লকডাউনের ঘোষণা দিয়েছেন রিও ডি জেনেইরো কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে একদিনে 1,289 জনের প্রাণহানি হয়েছে। এ নিয়ে দেশটিতে প্রাণহানি 5,61,000-এর বেশি। নতুন করে সংক্রমিত হয়েছে 73,000-এর বেশি। 1 মে থেকে সেনাদের টিকা কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে পেন্টাগন। 5 মাসে ভারতে একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত হয়েছে। রোগী মিলেছে 62,000-এর বেশি। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা ছাড়ালো 1,19,00,000। সংক্রমণ রোধে মহারাষ্ট্রে রোববার থেকে জারি করা হয়েছে রাত্রিকালীন কারফিউ। শনিবার মেক্সিকোতে প্রাণ গেছে 650 জনের। একদিন আগেও এই সংখ্যা ছিল 584 জন। করোনার জন্য ফ্রান্সকে উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে তালিকাভুক্ত করেছে জার্মানি। করোনা মোকাবিলায় আগামী মাস থেকে সদস্য দেশগুলোর জন্য 5.5 লাখ কোটি ডোজ সরবরাহ শুরুর ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আপনারা দেখছেন পূর্ব পশ্চিম। চীনের বাজারে জনরোষের মুখে পড়েছে বিশ্ববিখ্যাত রিটেল জায়ান্ট H&M এবং নাইকি। দেশটির জিনজিয়াং প্রদেশে তুলা উৎপাদনে উইঘুর সম্প্রদায়কে অমানবিক পরিশ্রম করানো হচ্ছে এমন অভিযোগের পরই বয়কটের শুরু। এর আগে একই অভিযোগে ইউরোপের কয়েকটি দেশ চীনা নাগরিকদের ভ্রমণ নিষেধাজ্ঞা এবং সম্পদ জব্দের মতো পদক্ষেপ নেয়। বিশ্বের মোট তুলার চাহিদার 20% উৎপাদন করে চীন। এর বেশিরভাগই আসে দেশটির জিনজিয়াং প্রদেশ থেকে। কিন্তু যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের অভিযোগ, সেখানে 10 লাখেরও বেশি উইঘুর সম্প্রদায়ের লোকজনকে বিনা বিচারে আটকে রাখা হয়েছে। মানবাধিকার গ্রুপগুলোর দাবি, বাধ্যতামূলক শ্রমে নিয়োজিত করা হয়েছে তাদের। চীনের সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উপর নির্যাতনে উদ্বেগ জানিয়েছে বিশ্ববিখ্যাত ব্র্যান্ড নাইকি ও H&M। তাদের দাবি, জিনজিয়াং প্রদেশে তুলা তুলতে উইঘুরদের বাধ্য করা হচ্ছে। এ কারণে সেখান থেকে কোনো পণ্য কিনছে না প্রতিষ্ঠান দুটো। এর কয়েকদিনের মাথায় চীনা ক্রেতাদের ক্ষোভের মুখে পড়েছে ব্র্যান্ড দুটো। সাধারণ ক্রেতাদের পাশাপাশি পণ্য বয়কট করেছে চীনা সেলিব্রিটি ও ই-কমার্স প্ল্যাটফর্মগুলো। আগুনে ঘি ঢালে দেশটির কমিউনিস্ট পার্টির এক তরুণ নেতার সামাজিক যোগাযোগ মাধ্যমে করা পোস্ট। তিনি লিখেন, গুজব রটিয়ে নাইকি ও H&M জিনজিয়াং থেকে তুলা বয়কট করেছে, আবার ঠিকই চীনের বাজারে পণ্য বিক্রি করে মুনাফা করছে। সবশেষ তথ্য অনুযায়ী চীনা ই-কমার্সগুলো H&M এর পণ্য বিক্রি বন্ধ করে দিয়েছে। ইফা তারা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। মিশরের দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে অন্তত 32 জন নিহত হয়েছে, আহত হয়েছে 108 জন। শুক্রবার রাজধানী কায়রো থেকে প্রায় 465 কিলোমিটার দূরে সোহাগ প্রদেশের তাহতা জেলায় এই দুর্ঘটনা ঘটে। রেল কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা জানিয়েছে, দ্রুতগতিতে একটি ট্রেন পেছন থেকে আরেকটি ট্রেনকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। এতে দুটি ট্রেনেরই বেশ কয়েকটি বগি উল্টে যায়। আহতদের মধ্যে অর্ধশতাধিককে হাসপাতালে নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে রেল কর্তৃপক্ষ এবং পাবলিক প্রসিকিউটরের অফিস। সম্প্রতি বছরে বেশ কয়েকটি রেল দুর্ঘটনা ঘটেছে মিশরে, যার জন্য অপর্যাপ্ত পরিকাঠামো এবং রক্ষণাবেক্ষণের অভাবকে দায়ী করা হচ্ছে। اهلا بكم متابعينا متابعي اليوم السابع. احنا هنا موجودين في محافظه سوهاج في حادث قطار اصطدام قطارين ببعض في منطقه بنهو دارك مركز। আর এই ছিল আজকের পূর্ব পশ্চিমে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।